আচ্ছা, একটু কল্পনা করা যাক, একটা আস্ত সমাজ বা সভ্যতা হঠাৎ করে একেবারে নিশ্চুপ হয়ে গেল। মানে তাদের কোনো নতুন কবিতা নেই, গান নেই। আর সাহিত্যের কোনো পাতাও লেখা হচ্ছে না। ঠিক। এবং এই নীরবতা চলল টানা প্রায় ১৫০ বছর। রাজনৈতিক পালাবদল আর সামাজিক অস্থিরতার ঝড়ে একটা ভাষার কণ্ঠস্বর পুরো রুদ্ধ হয়ে যাওয়ার এই ঘটনা কিন্তু কোনো গল্প নয়। একদমই না, এটা আমাদের বাংলারই ইতিহাস। হ্যাঁ, ১২০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দের সেই স্থবিরতা বা তথাকথিত অন্ধকার যুগ কাটিয়ে বাংলা সাহিত্য যখন আবার চোখ মেলল, তখন এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটল। প্রাচীন সংস্কৃত ভাষার দুর্ভেদ্য প্রাচীর ভেঙে মহাকাব্য আর পুরাণগুলো সাধারণ মানুষের মুখের ভাষায় অনুদিত হতে শুরু করল। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। ঠিক বলেছেন। আমাদের আজকের এই গভীর আলোচনা বা ডিপ ড্রাইভের মূল মিশনই হল মধ্যযুগের এই অনুবাদ সাহিত্যের উদ্ভবটা বোঝা। বিশেষভাবে আমরা আলো ফেলব মালাধর বসুর লেখা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের ওপর, আর বোঝার চেষ্টা করব কিভাবে শ্রীমদ্ ভাগবতের এই অনুবাদ সমগ্র সমাজ ব্যবস্থায় এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। ওই যে আপনি ১৫০ বছরের নীরবতার কথা দিয়ে আলোচনাটা শুরু করলেন, পুরো প্রেক্ষাপটটা আসলে ওই নীরবতার গর্ভেই লুকিয়ে আছে। মানে ওই অন্ধকার যুগের কথা বলছেন? হ্যাঁ, ১২০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দে তুর্কি আক্রমণের ফলে বাংলার বুকে যে প্রচণ্ড একটা রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছিল, তাতে রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়ে পণ্ডিত ও শিল্পীরা একেবারে দিশেহারা হয়ে পড়েছিলেন। সেটা তো স্বাভাবিক। সমাজ যখন জীবন বাঁচানোর তাগিদে এদিক ওদিক ছুটছে, তখন সাহিত্য বা শিল্পের চর্চা থমকে যাওয়াটাই তো স্বাভাবিক নিয়ম, তাই না? একদম তাই। কিন্তু এই দীর্ঘস্থায়ী ঝড়ের পর সমাজ যখন ধীরে ধীরে থিতু হতে শুরু করল, তখন নিজেদের সাংস্কৃতিক পরিচয় টিকিয়ে রাখার এক মরিয়া তাগিদ দেখা গেল। আমরা যদি এর বৃহত্তর প্রেক্ষাপটটা দেখি, মানে মধ্যযুগের এই অনুবাদ সাহিত্যগুলো কিন্তু কোনো শখের বশে লেখা হয়নি। আচ্ছা, মানে এর পেছনে একটা বড় কারণ ছিল। হ্যাঁ, এটা ছিল একটা বিপর্যস্ত সমাজের নিজেদের অস্তিত্ব রক্ষা করার, নিজেদের শেকড়কে পুনরায় আঁকড়ে ধরার এক তীব্র লড়াই। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। সমাজ যখন সবেমাত্র একটা বড় রাজনৈতিক বিপর্যয় থেকে উঠছে, তখন হঠাৎ করে প্রাচীন গ্রন্থগুলো অনুবাদ করার এত প্রয়োজন কেন পড়ল? কারণ তাদের সামনে আর কোনো উপায় ছিল না। মানে এই সংস্কৃত পুরাণ বা মহাকাব্যগুলোকে সাধারণ বাংলায় নিয়ে আসার পেছনে কি অন্য কোনো কারণ ছিল? এটা কি অনেকটা এমন যে এক্সক্লুসিভ বা সংরক্ষিত জ্ঞানকে ওপেন সোর্স করে দেওয়া হলো, যাতে সাধারণ মানুষ তা সহজে অ্যাক্সেস করতে পারে? ওপেন সোর্স করার এই উপমাটা একেবারে নিখুঁত। কিন্তু কেন তারা এই জ্ঞানকে ওপেন সোর্স করতে বাধ্য হলেন, সেই কারণটা আরও গভীর। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে হিন্দু সমাজপতিরা তখন রাষ্ট্রক্ষমতা হারিয়েছেন। আচ্ছা। অন্যদিকে সমাজের ভেতরে বর্ণভেদের প্রকোপ চরম আকার ধারণ করেছে। উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদী কড়াকড়ির কারণে নিচুতলার সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরেই অবহেলা আর বঞ্চনার শিকার হচ্ছিলেন। আর প্রাচীন ভারতের জ্ঞান, দর্শন বা ঈশ্বর চিন্তা সবই তো ছিল সংস্কৃত ভাষায় তালাবন্ধ, যা কেবল উচ্চ বর্ণের কুক্ষিগত ছিল। ঠিক ধরেছেন। তো যখন বিদেশি শাসকরা এলেন এবং ধর্মান্তরণের একটা সহজ বিকল্প তৈরি হল, তখনই অবহেলিত নিম্নবর্ণের মানুষেরা দলে দলে নিজেদের ধর্ম ছাড়তে শুরু করলেন। দাঁড়ান, একটু থামাই। যদি নিচুতলার মানুষেরা উচ্চবর্ণের খবরদারিতে অতিষ্ঠ হয়ে ধর্মত্যাগ করতে থাকেন, তাহলে সেই উচ্চবর্ণের লোকেরাই আবার যখন সংস্কৃত মহাকাব্য অনুবাদ করে তাদের সামনে আনল, তখন তারা সেটা গ্রহণ করলেন কেন? খুব যৌক্তিক একটা প্রশ্ন। মানে এটা তো সাধারণ মানুষের চোখে উচ্চবর্ণের আরেকটা প্রপাগান্ডা বলেও মনে হতে পারত, তাই না? ঠিক এই জায়গাতে অনুবাদকদের আসল বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। হিন্দু সমাজপতিরা বুঝতে পেরেছিলেন যে শুধু আক্ষরিক অনুবাদ করে সংস্কৃত মন্ত্র বা ভারী দর্শন গিলিয়ে দিলে কেউ তা গ্রহণ করবে না। ও, তার মানে তারা কৌশল বদলেছিলেন। একদম। সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে এবং পুনরায় একত্রিত করতে হলে সাধারণ মানুষকে তাদের নিজেদের ভাষায় নিজেদের মতো করে একটা বিকল্প দিতে হবে। তাই এই অনুবাদগুলো আর সেই আগে উচ্চবর্ণের সংরক্ষিত জ্ঞানের মতো রইল না। মানে তারা এর ইউজার ইন্টারফেস বা পরিবেশন শৈলী পুরোপুরি বদলে ফেলেছিলেন। হ্যাঁ, পুরোপুরি। পৌরাণিক আদর্শকে একেবারে সাধারণ গ্রামীণ মানুষের আবেগ, তাদের দৈনন্দিন জীবন আর তাদের চেনা রূপক দিয়ে সাজানো হলো।
অর্থাৎ ধর্ম ও সংস্কৃতিকে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় ওপেন সোর্স না করলে গোটা হিন্দু সমাজের অস্তিত্বই মুছে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। অবিশ্বাস্য, মানে সাহিত্য এখানে আক্ষরিক অর্থেই একটা সামাজিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আজকে সাংস্কৃতিক সুতোয় পুনরায় বেঁধে ফেলা। এই সাধারণ প্রেক্ষাপট থেকে এবার যদি আমরা নির্দিষ্টভাবে ভাগবত অনুবাদ এবং মালাধর বসুর দিকে নজর দিই, এখানে একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। কিরকম? মানে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। একজন ধর্মপ্রাণ হিন্দু কবি, যিনি রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং বৈষ্ণব দর্শন নিয়ে লিখছেন, তিনি একজন মুসলিম সুলতানের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছেন। হ্যাঁ, এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায়, যেখানে ক্ষমতার দখল নিয়ে এত রক্তক্ষয় হয়ে গেছে, সেখানে একজন মুসলিম শাসকের এই হিন্দু মহাকাব্যের পৃষ্ঠপোষকতা করার পেছনে সমীকরণটা ঠিক কী ছিল? সমীকরণটা বুঝতে হলে সেকালের সমাজ ও রাজদরবারের চরিত্র সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে। কুলিন গ্রাম, যা বর্তমান বর্ধমান জেলায় অবস্থিত, সেখানকার কবি ছিলেন মালাধর বসু। আচ্ছা। 1473 থেকে 1480 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে তিনি তার এই বিখ্যাত কাব্য রচনা করেন। তৎকালীন গৌড়েশ্বর সুলতান রুকুনুদ্দিন বরবক শাহ এই মালাধর বসুর কবিত্বে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি স্বয়ং কবিকে গুণরাজ খাঁ উপাধি প্রদান করেন। গুণরাজ খাঁ? এর পেছনে কি শুধু সাহিত্যের কদর ছিল নাকি অন্য কিছু? এর পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করেছিল। প্রথমত, সাহিত্যিক গুণমান তো বটেই, সুলতানি আমলের অনেক শাসকই অত্যন্ত শিল্পমনা ছিলেন এবং সাহিত্যের কদর করতে জানতেন। দ্বিতীয়ত, এটি ছিল এক ধরনের প্রশাসনিক দূরদর্শিতা, মানে পলিটিক্যাল মুভ। হ্যাঁ, বাংলার মতো একটা সুবিশাল এবং বৈচিত্র্যময় অঞ্চলের শাসন টিকিয়ে রাখতে হলে সংখ্যাগরিষ্ঠ স্থানীয় মানুষের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখানোটা রাজনৈতিক দিক থেকেও খুব বুদ্ধিমানের কাজ ছিল। সুলতান বরবক শাহ হয়তো বুঝেছিলেন যে স্থানীয় সাহিত্যের পৃষ্ঠপোষকতা করলে প্রজাদের সাথে রাজদরবারের একটা আত্মিক সেতুবন্ধন তৈরি হবে। আসলেই শাসকের এই উদারতা বা রাজনৈতিক প্রজ্ঞা, যাই বলি না কেন, তা সাহিত্যের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। কিন্তু মালাধর বসু অনুবাদ করার জন্য ঠিক কি বেছে নিলেন? মানে পুরো শ্রীমদ্ভাগবত তো বিশাল এক জ্ঞানসমুদ্র। একদমই। আর এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল মালাধর বসুর সম্পাদনা দক্ষতা। তিনি অত্যন্ত সুকৌশলে পুরো ভাগবতের অনুবাদ করেননি। তাই নাকি? হ্যাঁ, মূল সংস্কৃত ভাগবতে 12টি স্কন্ধ বা খণ্ড রয়েছে, যা হাজার হাজার শ্লোকে ভর্তি এবং অনেক ক্ষেত্রেই তা গুরুগম্ভীর দর্শনে ভারাক্রান্ত। সাধারণ মানুষের কাছে সেই ভারী দর্শন খুব একটা আকর্ষণীয় হতো না। তো তিনি কি করলেন? তিনি এর বিশালতা থেকে শুধুমাত্র দশম এবং একাদশ স্কন্ধ বেছে নিয়েছিলেন। এই নির্দিষ্ট দুটো খণ্ডই কেন? এর মধ্যে এমন কি বিশেষত্ব ছিল যা তাকে আকৃষ্ট করল? দশম স্কন্ধে মূলত শ্রীকৃষ্ণের জন্মকথা, গোকুলে তার বেড়ে ওঠা, রাখাল বালকদের সাথে খেলা এবং রাধা ও গোপীদের সাথে তার প্রেমলীলার কথা বর্ণিত হয়েছে। মানে দেবতার চেয়ে মানুষের রূপটা বেশি। ঠিক তাই। এখানে দেবতার ঐশ্বর্য বা ক্ষমতার চেয়ে তার মানবিক রূপটাই অনেক বেশি প্রকট। আর একাদশ স্কন্ধে রয়েছে কৃষ্ণের তনুত্যাগ এবং যদুবংশ ধ্বংসের এক চরম নাটকীয় এবং বিষাদময় পরিণতি। ও, বুঝতে পারছি। মালাধর বসু কৃষ্ণের জীবনের সবচেয়ে আকর্ষণীয়, আবেগপূর্ণ এবং মানবিক অংশগুলোকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি তার এই কাব্যের নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ বিজয়। আচ্ছা, শ্রীকৃষ্ণ বিজয়। হ্যাঁ, অবশ্য কোনো কোনো পুঁথিতে এই কাব্যের নাম গোবিন্দ বিজয় বা গোবিন্দ মঙ্গল হিসেবেও পাওয়া যায়। এখানে বিজয় শব্দের অর্থ কিন্তু কোনো যুদ্ধে জয়লাভ নয়, বরং শ্রীকৃষ্ণের গৌরব কাহিনী বা মঙ্গল কথা। এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের জনপ্রিয়তার ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। সংস্কৃত থেকে অনুবাদ করা একটা কাব্য সাধারণ মানুষের মাঝে এত দ্রুত কিভাবে ছড়িয়ে পড়ল? এর পেছনের কারণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কারণ ওই যে একটু আগে বলা হলো, সাধারণ মানুষ যারা হয়তো সেভাবে অক্ষরজ্ঞান সম্পন্নও নয়, তাদের কাছে পৌঁছানোর জন্য নিশ্চয়ই শুধু গল্পটা বললেই হতো না, বলার ধরনটাও তো খুব জরুরি ছিল। চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। এই কাব্যের বিপুল জনপ্রিয়তার রহস্য লুকিয়ে আছে এর ফর্মে বা আঙ্গিকে। মালাধর বসু তার কাব্যগ্রন্থটিকে কোনোভাবেই তত্ত্বভারে ভারাক্রান্ত হতে দেননি। এটা ছিল তার একটা মাস্টার স্ট্রোক। আচ্ছা।
সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে তাদের মুখের ভাষা এবং তাদের পরিচিত ছন্দে কথা বলতে হবে। তিনি খুব সচেতনভাবে পয়ার ও ত্রিপদী ছন্দ ব্যবহার করেছিলেন। একটু বুঝিয়ে বলা যাক, এই পয়ার বা ত্রিপদী ছন্দ সাধারণ মানুষের কানে ঠিক কিভাবে বাজত? পয়ার হল বাংলা ভাষার একেবারে নিজস্ব আদি একটা ছন্দ। এটি ১৪ মাত্রার ছন্দ, যার চলন খুব ধীর এবং বর্ণনামূলক। বাঙালি যখন স্বাভাবিকভাবে কথা বলে, তার শ্বাসপ্রশ্বাসের যে স্বাভাবিক ছন্দ, পয়ার ঠিক সেই ছন্দে চলে। বাহ, তার মানে এটা মনে রাখা খুব সহজ ছিল। একদম। আর ত্রিপদী হল সেই ছন্দ যার মধ্যে একটা দোলা আছে, সুর করে গাওয়ার জন্য যা একেবারেই উপযুক্ত। মধ্যযুগে তো আর ছাপাখানা ছিল না যে মানুষ বই কিনে ঘরে বসে পড়বে। হ্যাঁ, তা তো বটে। এই সাহিত্যগুলো গ্রামের বটতলায় বা কোনো বাড়ির উঠোনে সুর করে গাওয়া হতো, আর হাজার হাজার মানুষ তা মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। মানে পড়ার চেয়ে শোনার অভিজ্ঞতাই এখানে মুখ্য ছিল, অনেকটা আজকের দিনের অডিও বুকের মতো। ঠিক তাই। আর শুধু ছন্দ নয়, তিনি সংস্কৃত দেবতাকে একেবারে বাঙালি ঘরের চেনা পরিবেশে নামিয়ে এনেছিলেন। বৃন্দাবনের পটভূমি থাকলেও এখানকার প্রকৃতি, খাবার দাবার, হাসি কান্না, মায়ের বকুনি সবই ছিল আদ্যোপান্ত বাংলার। মানে পুরোটাই দেশীয় রূপ দেয়া হয়েছিল। হ্যাঁ, যশোদা যখন কৃষ্ণকে বকাঝকা করছেন, তা যেন একেবারে গ্রাম বাংলার কোনো চিরচেনা মায়ের রূপ। দেবতা আর দূরের কোনো ভয় জাগানো ঐশ্বরিক শক্তি রইলেন না, তিনি যেন পাড়ারই এক দুরন্ত কিশোর হয়ে উঠলেন। এই ব্যাপারটা কিন্তু মারাত্মক। আমরা যে ওপেন সোর্সের রূপকটা টেনেছিলাম, এখানে তো দেখা যাচ্ছে তিনি শুধু ভাষাই বদলাননি, একেবারে সাংস্কৃতিক পরিমণ্ডলটাই রিডিজাইন করে ফেলেছেন। এবং এই রিডিজাইন করার প্রক্রিয়ায় তিনি এমন একটা শব্দ ব্যবহার করেছিলেন যা বাংলা সাহিত্যের ইতিহাসেই একটা যুগান্তকারী মোড় এনে দিয়েছিল। কোন শব্দ? ভক্তির। ঈশ্বরকে সাধারণত প্রভু, ঈশ্বর বা ত্রাণকর্তা হিসেবে দেখা হতো, যিনি অনেক উঁচুতে বসে আছেন, যাকে সন্তুষ্ট করতে না পারলে বিপদ। হ্যাঁ, একটা ভীতির সম্পর্ক। কিন্তু ঈশ্বরকে নিজের প্রাণের স্বামী বা পরমাত্মীয় হিসেবে ভাবার এই যে ধারণা, তা এক অভাবনীয় বিপ্লব। ঈশ্বরকে প্রাণার্থ ডাকার মানে হল তার সাথে ভক্তের সম্পর্কটা আর ভয় বা নিয়মের থাকল না, সেটা হয়ে গেল গভীর প্রেম আর অধিকারের সম্পর্ক। ঠিক তাই। এই যে দূরত্বের দেয়াল ভেঙে ঈশ্বরকে নিজের প্রেমিক বা আত্মার সঙ্গী ভাবা, এটি পরবর্তী যুগের বৈষ্ণব ধর্মের রাগানুগা সাধনার একটা প্রচ্ছন্ন বীজ বপন করেছিল। রাগানুগা সাধনা? হ্যাঁ, রাগানুগা সাধনা হল সেই ভক্তি যেখানে কোনো শাস্ত্রীয় বিধিনিষেধের চেয়ে হৃদয়ের তীব্র আবেগ বা রাগই প্রধান। তাহলে একটু পেছনের দিকে তাকিয়ে যদি দেখি, শ্রীকৃষ্ণ বিজয় কি শুধুই একটা অনুবাদ গ্রন্থ ছিল? মানে তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? মনে হচ্ছে যেন তিনি অজান্তেই বা অত্যন্ত সচেতনভাবে বাংলার বুকে আসন্ন এক বিশাল ধর্মীয় এবং সামাজিক আন্দোলনের শক্ত ভিত তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আপনার এই অনুমান একেবারেই নিখুঁত। এই কাব্যের প্রভাব এতটাই সুদূর প্রসারী ছিল যে স্বয়ং শ্রীচৈতন্যদেব এই কাব্যের ভূয়সী প্রশংসা করেছিলেন। শ্রীচৈতন্যদেব নিজে? হ্যাঁ, চৈতন্যদেব পরবর্তীতে যে প্রেমের ধর্ম, যে সমতার ভক্তিবাদের জোয়ার বাংলা এনেছিলেন, তার একটা বড় মনস্তাত্ত্বিক জমি তৈরি করে দিয়েছিল মালাধর বসুর এই অনুবাদ। এমনকি সেকালে এই কাব্যটিকে বৈষ্ণব সমাজের প্রবেশক গ্রন্থ বলা হতো। মানে প্রাইমার বা বেসিক গাইডবুক? অনেকটা সেরকম। কেউ যদি বৈষ্ণব দর্শন বা ভক্তি আন্দোলনে প্রবেশ করতে চায়, তবে এটি ছিল তার প্রথম সোপান। চৈতন্যদেব নিজে গুণরাজ খাঁর কাব্যের একটি পংক্তি উল্লেখ করে বলেছিলেন যে এই কাব্যের কারণে গুণরাজ খাঁ এবং তার বংশধরদের কাছে তিনি চিরকাল ঋণী থাকবেন। ওহ, ওয়াও, এটা সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার। একটা অনুবাদ গ্রন্থ কিভাবে একটা আস্ত সামাজিক এবং ধর্মীয় আন্দোলনের অনুঘটক হয়ে উঠতে পারে। এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে মধ্যযুগের অনুবাদকরা নিছক ট্রান্সলেটর ছিলেন না, তারা ছিলেন কালচারাল আর্কিটেক্ট বা সাংস্কৃতিক স্থপতি। ঠিক বলেছেন, তারা নতুন করে একটা সংস্কৃতি গড়ছিলেন। আর এই বিষয়টা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে নিয়ে যায়। মধ্যযুগের এই অনুবাদ সাহিত্যগুলো আসলে কি প্রকৃতির ছিল? আমরা যদি কৃত্তিবাস ওঝার রামায়ণ বা কাশিরাম দাসের মহাভারতের দিকেও তাকাই, তাহলে দেখব এই কাজগুলো কোনো আক্ষরিক অনুবাদ বা ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন ছিল না। আচ্ছা, আক্ষরিক অনুবাদ ছিল না? না, এগুলোকে বলা হয় ভাবানুবাদ। এই ভাবানুবাদ বা মূল ভাবের অনুবাদ করার পেছনের মেকানিজমটা একটু বুঝতে চাই। তারা ঠিক কি বাদ দিচ্ছিলেন আর কি যোগ করছিলেন?
ভাবানুবাদ মানে হল মূল কাহিনীর নির্যাস বা স্পিরিটটাকে অক্ষুণ্ণ রেখে তাকে নতুন সংস্কৃতির ছাঁচে ঢালাই করা। আর্য সংস্কৃতির সাথে বাংলার লৌকিক সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছিলেন এই কবিরা। একটা উদাহরণ দেওয়া যায়? যেমন ধরুন, সংস্কৃত রামায়ণে রামচন্দ্র একজন আদর্শ, গম্ভীর ও পরাক্রমশালী রাজা, কিন্তু কৃত্তিবাসের রামায়ণে রামচন্দ্র অনেক বেশি কোমল, অনেক বেশি আবেগপ্রবণ, ঠিক যেন বাংলার এক আদর্শ সন্তান। মানে বাঙালির মনের মতো করে চরিত্রগুলোকে পাল্টে নেওয়া। হ্যাঁ, মূল সংস্কৃত কাব্যের পাণ্ডিত্যপূর্ণ গাম্ভীর্যের বদলে এই কবিরা বাংলার পারিবারিক জীবনের টানাপোড়েন, বাংলার নরম মাটি, নদীর পাড় আর সাধারণ মানুষের হাসি কান্নাকে এই মহাকাব্যগুলোতে স্থান দিয়েছিলেন। ভিনদেশী বা ভিন ভাষার দেবতাকে তারা বাংলার ধুলোমাখা উঠোনে নামিয়ে বাঙালির ঘরের ছেলে বানিয়ে দিয়েছিলেন। অসাধারণ একটা ব্যাপার। হিন্দু সমাজের পুনর্গঠনে এবং সর্বভারতীয় চেতনার সাথে বাঙালি জাতির একাত্মতা তৈরিতে এই ভাবানুবাদের ঐতিহাসিক তাৎপর্য ছিল অপরিসীম। আজকের এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। অনুবাদ শুধু এক ভাষা থেকে অন্য ভাষায় শব্দের যান্ত্রিক রূপান্তর নয়, এটি আসলে এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে ভাবের, আবেগের এবং আত্মপরিচয়ের রূপান্তর। একদম ঠিক বলেছেন। আমরা যদি আজকের আধুনিক যুগের দিকে তাকাই, চারদিকে তথ্যের ছড়াছড়ি, ইনফরমেশন ওভারলোডে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি। হ্যাঁ, এটা তো এখনকার দিনে একটা বড় সমস্যা। অনেক কঠিন কঠিন তত্ত্ব, বিজ্ঞান আর প্রযুক্তির ডেটা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেগুলো অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা কাজে আসে না, কারণ সেগুলো আমাদের চেনা ভাষায় আমাদের মতো করে কেউ বুঝিয়ে বলছে না। ঠিক। মধ্যযুগের এই কবিদের কাছ থেকে শেখার আছে কিভাবে অত্যন্ত জটিল, দার্শনিক এবং দুর্বোধ্য জ্ঞানকে সহজ, প্রাসঙ্গিক এবং সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করে তুলতে হয়। সত্যি তাই। জ্ঞান তখনই তার প্রকৃত শক্তি নিয়ে হাজির হয় যখন তা সাধারণ মানুষের বোধগম্য হয় এবং তারা তা নিজেদের জীবনে আপন করে নিতে পারে। আর ঠিক সেই কাজটাই তো তারা করেছিলেন। হ্যাঁ, সংস্কৃত ভাষার কঠিন দর্শনের মোড়ক ছাড়িয়ে তাকে সাধারণ মানুষের মনের মতো করে পরিবেশন করার যে অসাধারণ কৌশল মালাধর বসু বা কৃত্তিবাস ওঝারা দেখিয়েছিলেন, তা বর্তমান সময়েও যে কোনো জটিল ধারণাকে গণমানুষের কাছে পৌঁছে দেবার জন্য একটা ক্লাসিক ব্লুপ্রিন্ট বা নকশা হতে পারে। একমত না হয়ে উপায় নেই। একটা জ্ঞানভিত্তিক সমাজ তখনই টিকে থাকে যখন তার দরজা সবার জন্য উন্মুক্ত থাকে। আজকের এই আলোচনা আমরা এখানেই গুটিয়ে আনব, তবে শেষ করার আগে একটা বিষয়ে একটু অন্যভাবে ভাবার সুযোগ রয়ে যায়। সেটা কি? আমরা একেবারে শুরুতে আলোচনা করছিলাম যে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত তুর্কি আক্রমণের পর প্রায় 150 বছর সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি। আর এই সময়কালকে আমরা অন্ধকার যুগ বলছি। হ্যাঁ, কারণ কোনো লিখিত দলিল নেই। ঠিক। কিন্তু ভেবে দেখার মতো বিষয় হল, যদি রাজনৈতিক অস্থিরতায় রাজদরবার ভেঙে যায়, পণ্ডিতরা পালিয়ে যান এবং লিখিত সাহিত্য ধ্বংসও হয়ে থাকে, তবে কি এমন হতে পারে না যে এই তথাকথিত অন্ধকার যুগে গ্রামার গভীরে মানুষের মুখে মুখে, গানে গানে, আড্ডায় আর রূপকথায় এক বিশাল অলিখিত লোকসাহিত্য নীরবে বেঁচেছিল? এটা খুব সুন্দর একটা চিন্তা। আর সেই মৌখিক ঐতিহ্যের অপ্রতিরোধ্য শক্তির ওপর ভর করেই কি পরবর্তীতে এই অনুবাদ সাহিত্যের এমন বিশাল বিস্ফোরণ ঘটেনি? কোনো জ্ঞান যখন বইয়ের পাতা থেকে মুছে যায়, তখন কি তা মানুষের স্মৃতিতে আরও বেশি শক্তিশালী, আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে? আসলেই এটা একটা গভীর প্রশ্ন। এই প্রশ্নটি আজকের মতো ভাবনার খোরাক হিসাবে থেকে যাক। নতুন কিছু জানার এই কৌতূহল বেঁচে থাকুক সবার মাঝে।